নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ঘৃণ্য নৃশংস ঘটনা ঘটে গেছে গত 9ই আগস্ট, আপনারা সকলেই তা নিয়ে অবগত আছেন। প্রতিবাদে প্রতিরোধে পথে নেমেছেন বাঙালি অবাঙালি সবাই। কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এখন সারা ভারতেই ছড়িয়ে গেছে সুবিচারের দাবিতে আন্দোলন। ছড়িয়ে গেছে ইউরোপে বা আমেরিকাতেও। আমরাও আজ মনে প্রাণে এই দাবির যুদ্ধে সামিল। ব্যক্তিগতভাবে আমাদের কথকেরা নিজেদের অঞ্চলে যোগ দিয়েছেন এই আন্দোলনে। গল্প কথার আসরে আজকে এই আন্দোলনের উদ্দেশ্যে আমাদের একটি গল্প পাঠ নিবেদন করব। এই গল্পটি আমি যখন পাঠ করেছিলাম, এই ঘটনাটি তখনও কিন্তু ঘটেনি। কিন্তু আশ্চর্যভাবে গল্পের বিষয়বস্তু এবং সর্বোপরি গল্পের নাম আমাদের এই সার্বিক দাবির সঙ্গে সামঞ্জস্য রাখে। শ্রোতা বন্ধুরা, এই মুখবন্ধটি অতিরিক্তভাবে সংযোজন করা হলো আমাদের এই আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যে। অদৃশ বর্ধনের গল্প বেদনা বিচার চায় আজকের পাঠ। ইন্দ্রনাথ বললে, মৃগ, ভয় ভয়ে ছিলাম কলকাতায়, মেঘালয় এসে বাঁচলাম। কিসের ভয়? বলেছিলাম আমি। তোমার মতন দুর্দণ্ড প্রতাপ গোয়েন্দা তো কাউকে ভয় পায় না। কবিতা বললে, আমাকে ভয় পায়? আমার মুখকে? বিরস বদনে একটি কড়া নস্যি নাসিকা গহ্বরে নিক্ষেপ করে ইন্দ্রনাথ বলেছিল, তা বটে, তা বটে, বৌদি বড় বড় কড়া কথা বলে বটে, তবে আমার মূল ভয় ছিল ভারত মহাসাগরের ওই বিকট উল্লাস নৃত্যকে। আমি বলেছিলাম, কোথায় ভারত মহাসাগর আর কোথায় কলকাতা? মৃগ, তুমি একটা গজমূর্খ। কলকাতা তো সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 7 ফুট উপরে। ভারত মহাসাগরের ওই 40 ফুট হাইটের একখানা ঢেউ যদি তেড়ে আসতো গঙ্গাটঙ্গার ওপর দিয়ে, তাহলে কি হতো বলো তো? মুখ টিপে হাসল কবিতা। সুতরাং 5000 ফুট ওপরে তুমি নিশ্চিন্ত ঠাকুর। সত্যি তুমি একটা ভিতুর ডিম। ফোড়ন কেটেছিলাম আমি। হ্যাঁ, আইবুড়ো যে। কটমট করে তাকিয়েছিল ইন্দ্রনাথ। বেশ আছি, প্রসিত ভর্তৃকার চেয়ে ভালো আছি। প্রসিত ভর্তৃকা? জুলজুল করে চেয়ে রইল কবিতা। তারা আবার কারা? বেদনা যাদের অন্যতমা বলে নস্য গ্রহণের জম্পেশ টানে একখানা কায়দা দেখালো বটে ইন্দ্রনাথ। প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রনাথ রুদ্র। বেদনাকে? বেদনা একটা মেয়ে, তার নামটাই এইরকম। বেদানা নয়, বেদনা। নৃতত্ত্বের বিচারে তার ধমনীতে ককেশীয় আর মঙ্গোলীয় রক্ত আছে, সেই সঙ্গে মিশেছে বিদঘুটে বেঙ্গলি রক্ত। তাই তার নাম বেদনা। একটু খোলসা হওয়া যাক। অসমের উপজাতিরা প্রধানত মঙ্গোলীয় প্রবংশের লোক। উপত্যকা অঞ্চলের অসমীয়রা ককেশীয় জাতির মধ্যে পড়ে। কোনো এক কালে মঙ্গোলীয় পুরুষ বিয়ে করেছিল এক ককেশীয় নারীকে। তাদের হলো একটি মেয়ে। সেই মেয়েটিকে বিয়ে করলো এক বাঙালি অ্যাডভেঞ্চারিস্ট। কামাখ্যায় অ্যাডভেঞ্চার করতে গিয়ে মোহিনী মায়ায় আটকে গিয়ে। তাদেরই মেয়ে এই বেদনা। বাঙালি পিতার শখ করে রাখা নাম। অ্যাডভেঞ্চারিস্ট বাবার মোহিনী মায়ের
সমস্ত গুণাবলী শ্রীঅঙ্গে বহন করে বেদনা হয়েছে বড় ডেঞ্জারাস মেয়ে। পাহাড়ি এলাকায় ছোট্ট থেকে বড় হয়েছে, ভয় ডর কাকে বলে জানে না। সে নাচতে জানে, গাইতে জানে, ক্যারাটে জানে। ছোট্ট এই শহরে তাই তার নাম ব্ল্যাক প্যান্থার। হ্যাঁ, বেদনা বিলক্ষণ ব্ল্যাক এবং ব্ল্যাক বিউটি। কালো তার চোখ, কালো তার শ্রীঅঙ্গ। শুধু ব্ল্যাক বিউটি সে নয়, ব্ল্যাক বিদ্যুৎও বটে। পাহাড়ি উন্মাদনায় মিশেছে বাঙালি শিল্প। সে তো একটা প্যান্থার হবেই, ব্ল্যাক প্যান্থার, কালো বাঘিনী। পাহাড় যেখানে ওই শানুদেশ হয়ে উপত্যকায় মিশেছে, সেইখানে এক রমণীয় শহরে, ছোট্ট কিন্তু আধুনিকতায় ঝলমলে শহরে, বেঙ্গলি বাপ আর উপজাতি মাকে নিয়ে জমিয়ে চুটিয়ে বহু বল্লভা না হয়েও বহু পুরুষকে নাচিয়ে বড় হয়েছে সেই ব্ল্যাক বাঘিনী বেদনা। সে আরণ্যক পরিবেশে বিহু নাচ নাচতে পারে। তখন তার সুরেলা আতীক্ষ্ণ কণ্ঠের বনগীত শুনলে রক্তে নাচন জাগে। সাপেদের দেবী মনসা পুজোয় তার ভর নৃত্য দেখলে মনে হবে সত্যিই যেন নাগিনী হয়ে গেছে সে নিজে। আবার বিয়ের আসরে এমন বউ নাচ, বহুয়া নৃত্য নাচবে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। ফট করে এহেন কন্যা বেদনার নামটা বলেই নস্যি টানতে টানতে ইন্দ্রনাথ এমন একখানা সাসপেন্স তৈরি করে ফেলল যে দুম করে আমার মনে পড়ে গেল ব্ল্যাক প্যান্থার বেদনা আরও একখানা নাচ নেচে নাচায় সবাইকে। সে নাচটার নাম প্রসিত ভর্তৃকার 12 মাস্যা নৃত্য। বেদনা ব্যাপারে আসার আগে আমরা কেন মেঘালয় এসেছিলাম সেই বিষয়ে যৎকিঞ্চিৎ ভূমিকা নিবেদন করে নেওয়া ভালো। অসম যে ভারতের অরণ্যবহুল রাজ্য তা কারো অজানা নয়। রামায়ণ মহাভারত আর পুরাণের যুগে অসম যে প্রাগ জ্যোতিষ আর কামরূপ নামে পরিচিত ছিল সে তথ্য কারোর অজানা নয়। কালিদাসের কাব্যে কামরূপের বর্ণনা বহু পঠিত। কামরূপের বৈদারগড় দুর্গের ধ্বংসাবশেষ যেখানে মাটি খুঁড়ে বার করা হয়েছে, সেইখানে কালক্রমে ছোটখাটো কিন্তু অত্যাধুনিক একটা শহর গড়ে উঠেছে। শহরটার নাম দেওয়া হয়েছে কামগড়। মেয়ে পাচারের একটা বড় ঘাঁটি হয়ে উঠেছে এই কামগড়। এই সংবাদ বিশিষ্ট মহলে যাওয়ার পর ইন্দ্রনাথ রুদ্রকে ভার দেওয়া হয়েছিল ব্যাপারটায় নাক গলিয়ে দেখার জন্য। ইন্দ্রনাথ রুদ্র, যার কাজই হলো যত সব উটকো ব্যাপার নিয়ে মাথা ঘামানো, ছুটে এসেছিল শিলং শহরে আমাদের নিয়ে। কিন্তু প্রসিত ভর্তৃকা বিষয়ের অবতারণা করতে গেল কেন? বিষয়টার সঙ্গে বেদনা নাম্নী ব্ল্যাক প্যান্থারকে জুড়ে দিল কেন? ইন্দ্রনাথ রুদ্র চিরকালই কখনো কুঁড়ে কখনো চলমান বজ্র। কলেজ লাইফ থেকে দেখে আসছি, গোয়েন্দাগিরিতে নামযশ করবার পরেও এই অলসতা তার কাটেনি। কিছু বললে টিপ্পনি কাটে, আরে বাবা আমরা হলাম গিয়ে ফ্রেঞ্চ পিপলস অফ ইন্ডিয়া, আড্ডা না মারলে সৃষ্টি হয় নাকি? কিন্তু সংসারে চাকা চালাতে গেলে 2 পয়সা ইনকামের তো দরকার। কবিতা বড় লোকের মেয়ে হতে পারে, কিন্তু সব মেয়েদের মতো ওর বাস্তব জ্ঞানটা অতিশয় প্রখর। একে তো আমার মতো এই পয়মাল স্বামী, মানুষ যখন আর কোনো জীবিকা খুঁজে পায় না তখন হয়ে যায় ইন্স্যুরেন্সের দালাল অথবা লেখক। আমি হয়েছি ওই শেষোক্ত চিড়িয়া, আর আমার এই বন্ধুটি শ্রীযুক্ত ইন্দ্রনাথ রুদ্র হয়েছে শখের গোয়েন্দা। সুতরাং কবিতা ওকে গুঁতিয়ে গুঁতিয়ে বেশ কিছু পেশাদার গোয়েন্দা সংস্থার সঙ্গে জুড়ে রেখেছে। অটোমেটিক্যালি বেশ কিছু ক্লায়েন্ট ওর কাছে আসে, অতীতের মতো। সেসব কাহিনী আমি চুটিয়ে লিখেছি কবিতার তাড়নায়।
ইদানিং ক্লায়েন্ট প্লাবন আসছে নামি অনামি এই গোয়েন্দা এজেন্সি থেকে। এরা কেস নেয়। ফিল্ড ওয়ার্ল্ড আর ব্রেন ওয়ার্কের জন্যে ইন্দ্রনাথের দ্বারস্থ হয়, অর্থাৎ ইনভেস্টিগেশনের ভার ইন্দ্রনাথ রুদ্রের। ম্যাট্রিমোনিয়াল কেস বাদে বিয়ে দেওয়ার আগে আর বিয়ে ভাঙার আগে আজকাল খোঁজ খবর নেওয়ার যে হিড়িক উঠেছে, ইন্দ্রনাথ রুদ্র সেসবের মধ্যে নেই। ও চায় ঝানু দাবা খেলোয়াড়ের মতো দুরূহ কেস। এমনি একটা কেস তাম্রেশ্বরী রহস্য। অসম রাজগণ একসময় হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন। এখানে সেখানে বড় বড় দুর্গের ধ্বংসাবশেষ সেই ইতিহাস বহন করছে। এইভাবেই মধ্যযুগের তাম্রেশ্বরী মন্দিরের ধ্বংসস্তূপ ইতিহাসবিদদের টনক নড়িয়েছে। কিন্তু সেটা স্রেফ ইতিহাস। নবযুগে একটা নতুন তাম্রেশ্বরী মন্দির নাকি নির্মিত হয়েছে মেঘালয়ের খাসি জয়ন্তিয়া পার্বত্য এলাকায়, গারো পাহাড়ি অঞ্চলে। তাম্রেশ্বরী মন্দিরে প্রতি পূর্ণিমায় অনুষ্ঠিত হয় মদনোৎসব, বাৎসায়ন বর্ণিত পন্থার অনুসরণে। তফাৎ থাকে শুধু একটি ক্ষেত্রে, এই মদনোৎসবে মেয়ে কেনা বেচা হয়। কলকাতা থেকেও বহু কন্যা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এখানে আসে। তারপর থাক সেই সর্বজনবিদিত কাহিনী, আমাদের কাহিনী ইন্দ্রনাথকে নিয়ে। তাম্রেশ্বরী মন্দির রহস্য নিয়ে চাঞ্চল্যকর উপন্যাস পড়ে লেখা যাবে খন। এই রহস্য ভেদ করতে গিয়েই ব্ল্যাক প্যান্থার কন্যার সন্ধান আমরা পেয়েছিলাম। জেনেছিলাম সে এক প্রসিত ভর্তৃকা কন্যা। নারী নিয়ে পুরুষের পুতুল খেলা যুগ যুগ ধরে চলে আসছে এই পৃথিবীতে। 6টা রসের মধ্যে মধুর রসটাই সেরা, আর সেই রস শুরু হয় যৌন বন্ধন থেকে। বেদনা মেয়েটি ইচ্ছায় হোক কি অনিচ্ছায় হোক জড়িয়ে গেছিল এই বন্ধনে। সে পাহাড়ি মেয়ে, দুরন্ত দুঃসাহসী, বাণিজ্যের প্রয়োজনে একদা এসেছিল ওই শিলং শহরে। একটি ছেলে বন্ধু তাকে মা করে দেয়। ছেলেটির সঙ্গে আর সে কোনো সম্পর্ক রাখেনি, বাচ্চাকেও নষ্ট করেনি। যা হচ্ছে আজকাল শহরে টহরে আকছার। বাবা আর মায়ের কাছে থেকেছে, অবৈধ সন্তানের মা হয়ে এতটুকু লজ্জা না পেয়ে দিব্যি কাজকর্ম নিয়ে গ্রাম থেকে শহরে গেছে। আর এই শহরেই ধর্ষিতা হয়েছে এক ডাক্তারের চেম্বারে। ধর্ষক ডাক্তার স্বয়ং। প্রসিত ভর্তৃকা সেই নারীকে বলা হয় যার স্বামী গেছে বিদেশে। নস্যগ্রহণ সমাপ্ত করে, যা একটা শিল্প বিশেষ ইন্দ্রনাথের কাছে, বলেছিল বন্ধুবর। বৌদি, এই ক্ষেত্রে বেদনা বিয়ে না করেই বাচ্চা পেয়েছে। ছোট্ট সেই শহরে তার নামে ঢি ঢি পড়ে গেছে। কিন্তু ব্ল্যাক প্যান্থার সেসবে বিচলিত না হয়ে কাজকর্ম চালিয়ে গেছে। তবে কুমারী মাকে ধর্ষণ করার মতো কদর্য কাণ্ড যে করেছে তাকে সে ছাড়বে না। কি করবে? কবিতার প্রশ্নে বিশাল কৌতূহল। প্রমাণ করে ছাড়বে যে তাকে রেপ করা হয়েছে। যা হয়ে গেছে তাকে আর প্রমাণ করা যায়? যায় বৌদি, যায়। অসম্ভব? খুবই সম্ভব। কিভাবে? শরমে মরে যাচ্ছি বলতে, তবুও বাধ্য করছো বলতে। ডাক্তারের শক্তি নিষিক্ত বেদনার প্যান্টির জোরে। অন্যদিকে চেয়ে রইল কবিতা। সে বম্বের বিদুষী,
কিন্তু বচনে ব্যবহারে কখনো সীমা অতিক্রম করে যায় না। একটা অদৃশ্য গণ্ডি টেনে চুপটি করে বসে থাকে তার মধ্যে। সেখানে সে মহীয়সী। স্ত্রী প্রশস্তি মনে করে আমার বউ বন্দনায় যাঁরা মুখ টিপে হাসছেন তাঁরা হাসতে পারেন, আমি কিন্তু শুধু অবাক হই। শুধু মনের মাধুর্য দিয়ে বাউন্ডুলেদের বেঁধে রাখা যায়? অতি প্রগল্ভ উৎকট বডি ল্যাঙ্গুয়েজের জিমন্যাস্টিক না দেখিয়ে? সেই দিন ইন্দ্রনাথের শরমে মরে যাওয়ার এক লাইনের বক্তব্য শুনে কবিতা চেয়ে রইল অন্যদিকে, কোনো কথা নয়। আমি তখন বলেছিলাম, ইন্দ্র, আমি একটা আভাস পাচ্ছি। ইন্দ্রনাথ বলেছিল, যথা বৈজ্ঞানিকী তদন্তের। তাই বটে, শুনতে আগ্রহ হচ্ছে? তবে শোনো, বেদনার জবানিতে। হ্যাঁ, আমি কুমারী মা, তাতে বয়ে গেল। ছোট্ট এই শহরটায় ঢিঢি পড়ে গেছে, তাতে আমার কাঁচকলা। বয়ফ্রেন্ডটাকে আচ্ছাসে পিটিয়েছিলাম পরে, তার কাছে আর যাই না। কিন্তু কেউ যদি আমার অতীত নিয়ে টিটকিরি দেয়, তাকে ছেড়ে দিই না। আমার বাবার পূর্বপুরুষরা বোধহয় আবিসিনিয়ায় জন্মেছিল। কি কালো, কি কালো! আমি বাবার গায়ের রং পেয়েছি, আর মায়ের ওই মঙ্গোলীয় চোখ পেয়েছি। ফলে আমি নাকি একটা সজীব চুম্বক। শুনলে খুব হাসি পায়, তারপর টের পাইয়ে দিই। যদি চুম্বকের ধর্মে কেউ গায়ে এসে পড়তে চায় তাকে, তখন সে বোঝে এই কালো মেয়েটা লক্ষ লক্ষ বছর আগে বোধহয় কালো বাঘিনী হয়ে জন্মেছিল। প্রথম বয়ফ্রেন্ডটাকে আমি আচ্ছা সে পিটিয়ে ছেড়ে দিয়েছিলাম। হাজার হোক আমার সন্তানের জনক তো বটে। কিন্তু মুখে মুখে খবরটা এত ছড়িয়ে গেছে যে কিছু স্টুপিড মনে করে তুড়ি মারলেই বুঝি আমাকে কাছে টেনে নেওয়া যায়। তখন বুঝিয়ে ছাড়ি মার্শাল আর্ট কাকে বলে। শিখেছি যে বাবার কাছে। হাইট আমার মোটে 5 ফুট, কিন্তু পিচ্ছিল বিদ্যুৎ। তবে একদিন, শুধু একদিন, এই বৈদ্যুতিক শক্তিটা প্রয়োগ করতে পারিনি পাপিষ্ঠ ডাক্তারটার উপরে। বেহুশ হয়ে গেছিলাম যে, এমন একটা ইনজেকশন ফুঁড়ে দিয়েছিল আমার মার্কাটারি মেজাজটাকে বাগে রাখার আছিলায়। আমি নরাধাম ডাক্তারটার কাছে গেছিলাম আমার এই উগ্রতা আর দপ করে জ্বলে ওঠার চিকিৎসার জন্যে। আমার এক পুরনো বয়ফ্রেন্ড আমাকে টিটকিরি দিয়েছিল, বাহাদুর বলেছিল আমার সন্তানের জনককে। আমি তাকে পিটিয়ে তক্তা করে দিয়ে দিতে যাচ্ছিলাম। আমার অনুপরমাণুতে খুনে রাগ যেন লক্ষ কোটি ফনা তুলেছিল। সে টপ করে উঠে বসেছিল নিজের গাড়িতে। পরলোকের বখাটে ছোকরা দরজাটা টেনে বন্ধ করে দিয়েছিল। আমি লাথি মেরে দরজা তুবড়ে দিয়েছিলাম। আর বেশি কিছু করতে পারিনি। ধুলো উড়িয়ে চম্পট দিয়েছিল গাড়ি মালিককে নিয়ে। আমি বুঝেছিলাম আমি একটা বারুদের বস্তা হয়ে রয়েছি। আমার চিকিৎসা দরকার। মার্কেটে মেয়েদের কেউ ভালো চোখে দেখে না, বিশেষ করে আমার মতো মেয়ে, যে নাকি পেটে বাচ্চা এনেছে 22 বছর বয়সেই, নিজেকে সামলাতে না পেরে। তাই গেছিলাম ডাক্তারটার কাছে। ছোট্ট এই শহরে লোকটার খুব নাম ডাক, খুব অমায়িক। বয়স খুব একটা বেশি নয়। ঘরে একটা ডিভোর্সি বউ আছে। সে তার আগের বিয়ের 2 বাচ্চা সমেত এই ডাক্তারটাকে বিয়ে করেছে। এমন সৎকর্ম যে করতে পারে, সে তো সৎ পুরুষ, সজ্জন, পরোপকারী, সবাই তাই জানে। আমিও তাই জানতাম। তাই আমার বারুদ রাগের চিকিৎসা করার জন্য তার কাছে গেছিলাম। সে তখন একলা ছিল। চেম্বারে আর কোনো পেশেন্ট ছিল না। খুব লম্বা মানুষ, 6 ফুট তো বটেই, টকটকে ফর্সা, চোখ দুটো কটা, ককেশীয় রক্ত নিশ্চয়ই আছে ধমনীতে।
আমাকে সে চিনত, হাড়ে হাড়ে চিনিয়েছিলাম। পরে আমাকে দেখেই কটা চোখ নাচিয়ে বলে উঠেছিল মিঠে হেসে, কি হে ব্ল্যাক প্যান্থার, টকবক করে ফুটছ কেন? কেউ পিন ফুটিয়েছে? পেশাদার তো, রোগী দেখেই রোগ ধরে ফেলে। আমি সব বলেছিলাম। সে আমাকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল। একটা অ্যাম্পল থেকে ওষুধ টেনে নিয়ে সিরিঞ্জের ছুঁচ ঢুকিয়ে দিয়েছিল আমার গায়ে। তারপর আচ্ছন্ন হয়ে গেলাম। সে এক আশ্চর্য ঘোর, সব মনে আছে, কিন্তু শরীর অসার। ব্ল্যাক প্যান্থার নেতিয়ে পড়েছিল। ভেতরের চেম্বারে দরজা বন্ধ করে দিয়ে সে যা করেছিল তা বলতে পারবো না। সব টের পেয়েছিলাম, কিন্তু নড়তে পারিনি। 2 ঘন্টা পরে নিঝুম অবস্থায় চলে এসেছিলাম। তখন খেয়াল হয়েছিল আমার প্যান্টটি ভিজে গেছে। পুলিশ অফিসার সব শুনলেন, বললেন, কিন্তু বেদনা, কেসটা কঠিন। আমি বলেছিলাম, কেন কঠিন? তিনি বলেছিলেন, তোমার দুর্নাম আছে, ডাক্তারের নেই, বরং আছে সুনাম। আমি বলেছিলাম, ডিএনএ টেস্ট করান। এই প্যান্টির ডিএনএর সঙ্গে ওর ডিএনএ মিলে গেলেই সুনাম ঘুচে যাবে। অফিসার আমাকে স্নেহ করতেন। তিনি তা করাবার চেষ্টা করেছিলেন, কিন্তু দীর্ঘ 4 বছরেও তা করে উঠতে পারেননি। বড় ঘোরেল সেই ডাক্তার, সসম্মানে মাথা উঁচু করে থেকেছে শহরে। 10-এর উপকার যে করে, শতেক সম্মান সে পায়, সে তা পেয়েছে। পুলিশি তদন্ত তার চুলের ডগা ছুঁতে পারেনি। প্রথমে লুকিয়ে ডাক্তারের চুল নেওয়া হয়েছিল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে জিরেন নেওয়ার অভ্যেস ছিল শয়তানটার। পুলিশের টিকটিকি সেই স্টিয়ারিং থেকে চুল জোগাড় করেছিল। কিন্তু সে তো মরা চুল, গোড়া ছিল না। ডিএনএ টেস্ট ফেল করেছে। তারপর লুকোচুরি ছেড়ে খোলাখুলি এগিয়ে গিয়েছিল পুলিশি তদন্ত। ডাক্তারটার মুখের লালা নেওয়া হয়েছিল। থুতু দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সেই ঠোঁট টেস্ট পেপারে চেপে ধরেছিল। থুতুতে অন্য কেমিক্যালের দূষণ ছিল। টেস্ট ফেল করেছে। সেই দূষণ এসেছিল শুকনো ঠোঁট নরম রাখার মলম থেকে, যে মলমের স্টিক পাওয়া গেছিল ডাক্তারের গাড়ির ড্যাশবোর্ড খুপড়ি থেকে। পুলিশ চেম্বারের পাড়া যখন চড়ে, রোগ চেপে যায়। আমাকে দিয়ে সিভিল কেস ফাইল করিয়ে ওয়ারেন্ট বের করে ডাক্তারের ব্লাড নিতে গেছিল। ডাক্তার ফুল হাতা সোয়েটার পরেছিলেন, হাতা গুটিয়ে হাসি মুখে বাহুমূলের যেখানে আঙুল রেখেছিলেন সেখান থেকে রক্ত টানা হয়েছিল। সে রক্তে অন্য ডিএনএ পাওয়া গেছিল, প্যান্টির শক্তির ডিএনএ নয়। পুলিশ অবাক, অথচ আমাকে বিশ্বাস করে। মাস কয়েক পরে ওয়ারেন্টের জোরে আবার রক্ত টেনেছিল ডাক্তারের সেই বাহুমূলের জায়গা থেকে। এবার আর রক্ত ওঠেনি সিরিঞ্জে। আমি তখন মরিয়া, পুলিশ হতভম্ব। এমন সময় খবর এলো ডাক্তার এই শহরের বাড়ি বেচে দিয়ে চলে যাবে ঠিক করেছে, দালাল লাগিয়েছে। পালিয়ে যাবে নিরপরাধ সেজে, পুলিশি অত্যাচারে। আমার টেকা দায় হবে যে। একে তো আমি মার্কা মারা তেরিয়া মেয়ে। ইন্দ্রনাথ রুদ্রকে ধরলাম। উনি আমার প্রতিটি কথা কান খাড়া করে শুনলেন। পুলিশকে দিয়ে আরেকবার ডাক্তারের রক্ত নেওয়ালেন, এবার আঙুল থেকে। ডিএনএ টেস্ট মিলে গেল, বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেল, নিছক রটনা নয়। ডাক্তার
আমাকে বেহুঁশ করে দিয়ে সত্যি ধর্ষণ করেছিল, বেহুঁশ করেছিল ডেঞ্জারাস একটা ড্রাগ আমার রক্তে ঢুকিয়ে দিয়ে। পুলিশ আমাকে সেই ড্রাগের নাম বলেছিল। বেদনা কাহিনী শোনার পর আমি বলেছিলাম ইন্দ্রনাথকে, হে বন্ধু, তুমি এ তল্লাটে এসেছো নারী পাচারীদের ঘাঁটি তছনছ করতে। বেদনার কালো শরীরের আলো কি তোমাকে মুগ্ধ করেছিল? তুমি তাকে নিয়ে মাথা ঘামাতে গেলে কেন? টুকুস করে কবিতা বললে এতক্ষণ পরে, এবং নিশ্চয়ই বিনা পারিশ্রমিকে। মন্তব্য তো নয়, যেন বলতার হুল। সিঁটিয়ে গেল বন্ধুবর। বললে, কি মুশকিল, কি মুশকিল। আরে ব্যাচেলার থাকলে এত কৈফিয়ত দিতে হয় জানা থাকলে কোন কালে একটা বিয়ে করে নিতাম। তারপর ওই ডাক্তার বদমাস্টার মতো নোংরামি করে বেড়াতে, বিয়ের লাইসেন্স পকেটে রেখে। কবিতার কণ্ঠস্বর তখন আতিক্ন। এতক্ষণ কথার কল বোধহয় বন্ধ ছিল, এখন পুরো খুলে দিল। আমার কর্তার কথার জবাবটা দাও, ওই এটার উপকার করতে গেলে কেন? বৌদি। একটু থামলো ইন্দ্র, তারপর বললে, আমাদের এই তিনজনের মধ্যে তা বলা যায়। বেদনা প্রফেশনাল টিকটিকি। হোয়াট? সে পাহাড়ি মেয়ে, পাহাড়ের অলি গলির খবর সে রাখে, নানা রকম পাহাড়ি বিজনেসের গন্ধ পায়। এই অঞ্চলের মেয়ে বিক্রির সমস্ত খবর তাকে দিয়ে জোগাড় করিয়েছে। আমি ব্রেন, সে ব্রন। তোমার মাসল, বিউটি মাসল। তোমার মতন ক্যারেক্টারলেস ব্যাচেলার। বাধা দিলাম আমি। কাঁটা দিয়ে কাঁটা তুলেছ, সাধু সাধু, তাই তার একটা উপকার করে দিয়েছ। পুলিশ ধোঁকা খেয়েছে, কিন্তু তুমি খাওনি। কিভাবে বন্ধু, কিভাবে? মুচকি হেসে ইন্দ্র বললে কবিতার দিকে চেয়ে, এতক্ষণ তো বেশ এক হাত নিলে আমাকে, হ্যাঁ? এবার আমার পালা। ডাক্তারের পেছনে আমি লেগেছিলাম শুধু বেদনা কারণে নয়। আর কি কারণে? কবিতা এখন ঝাঁঝালো। নানা মন্দিরে দেবদাসীর দরকার বৌদি, পুণ্য সঞ্চয়ের জন্যে। নানা আধুনিক হারামে বিউটি দরকার, স্ট্যাটাস বাড়ানোর জন্যে। নানা বনিতালয়ে বার বনিতার দরকার, পয়সা করার জন্যে। এই সবের মূলে ছিল ওই ডাক্তার, পালের গোদাসে। আচ্ছা, কবিতার চোয়াল ঝুলে পড়ল। ওই ঠ্যাঁটা মেয়েদের নেতিয়ে রাখত ডেঞ্জারাস ওই ড্রাগটা ফুঁড়ে দিয়ে। এবং ঢোক গিলল ইন্দ্র। একটু চেখে নিয়ে। মুখ লাল হয়ে গেছে কবিতার। বেদনাকে টাইট দিতে গেছিল সেই জন্যে? চান্স পেয়ে? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কিন্তু আমার ওই হাঁদা কর্তা যে প্রশ্নটা করলো এক্ষুনি, তার জবাবটা তো দিলে না। কোন প্রশ্নটা? ওই যে পুলিশ ধোঁকা খেয়েছে, তুমি খেলে না কেন? মুখখানাকে বিষম অবাক করে তুলে ইন্দ্র বললে, কি আশ্চর্য, শর্টে বললাম তো, ধরতে পারলে না? আঙুল থেকে রক্ত নেওয়ালে কেন? কবিতা এখন শেয়ানা। পাল্টা প্রশ্ন করে গেল ইন্দ্র,
বাহুমূল থেকে শেষবার রক্ত বেরুলো না কেন? থতিয়ে গেল কবিতা। হ্যাঁ, কেন ঠাকুরপো? পেনরোজ ড্রেন্স নামে একরকম সার্জিক্যাল পদ্ধতিতে 1 সেন্টিমিটার ডায়ামিটারের রাবার টিউব ব্যবহার করা হয়। বদমাস ডাক্তার তারই এক পেশেন্টের শরীর থেকে ব্লাড নিয়ে এই রকম একটা টিউবে ঢুকিয়ে পুঁচকে সসেজের মতো বানিয়ে নিজেই নিজের বাহুমূলে ছুরি চালিয়ে সসেজটাকে ভেতরে ঢুকিয়ে সেলাই করে রেখেছিল। সেলাইয়ের দাগ ঢেকে রেখেছিল সোয়েটারের হাতা গুটিয়ে রেখে। ডাক্তার তো হাসি মুখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কোনখান থেকে রক্ত নিতে হবে। ঠিক যেখানে ঢোকানো ছিল সসেজ ভর্তি অন্যের রক্ত। চক্ষু ছানা ভরা প্রতিম করে কবিতা যেন খাবি খেয়ে গেল। হ্যাঁ, রক্ত ভরা সসেজ? হ্যাঁ, একই রক্ত দিয়ে আরো কয়েকটা সসেজ বানিয়ে রেখেছিল। প্রথমবারে তাই আঙুল থেকে রক্ত টানতে বলেছিলে? হ্যাঁ, কিন্তু একবার বাহুমূল থেকেও তো রক্ত বেরোলো না কেন? রক্ত আর ছিল না সসেজে, তাই। কি হলো বৌদি, দম আটকে গেল নাকি? হ্যাঁ? নিঃশ্বাস ছেড়ে কবিতা বললে, বেদনা বিচার চেয়েছিল, তুমি তা পাইয়ে দিয়েছ। ঠাকুরপো, তোমার কল্যাণ হোক। আমি কিন্তু দম নিয়ে বলেছিলাম, কিন্তু ডেঞ্জারাস ড্রাগ যে দেওয়া হয়েছিল তার প্রমাণ? ঘুঘু লেখক চোখ নাচিয়ে জবাবটা দিয়েছিল ইন্দ্রনাথ। তোমার চাইতেও ঘুঘু অথবা সেই ডাক্তারটার চাইতেও ঘুঘু ছিল তার বউ। এত কেলেঙ্কারি রটছে কেন তার তদন্তে নেমেছিল নিজেই। বাড়িতেই খুঁজে পেয়েছিল সেই ডেঞ্জারাস ড্রাগটার অ্যাম্পল অনেক। ড্রাগটার নাম? সরি লেখক, সেটা নিয়ে ঢাক পেটানো কি সমীচীন হবে? দাবরানি খেয়েছিলাম আমার বউয়েরই মুখে। চুপ। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org